তো আজকের ক্লাসে আমরা মেনলি ইন্টেলিজেন্স ব্যুরো অর্থাৎ আইবির যে এক্সাম প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে ডিসকাস করব, কারণ অলরেডি আমাদের 2025-এর ফর্ম ফিল আপ কমপ্লিট হলো, বা ফর্ম ফিল আপের আই থিঙ্ক হ্যাঁ ডেট পার হয়ে গিয়েছে। তো ফর্ম ফিল আপ করেছে, তোমাদের খুব সামনেই এক্সাম হবে, আপকামিং এক্সাম আমাদের 2025-এ আইবির এক্সাম, মোস্ট ইম্পর্টেন্ট এবং প্রেস্টিজিয়াস জব, খুব ভালো একটা জব আইবি ইন্টেলিজেন্স ব্যুরো। তো তারই একটা কোশ্চেন পেপার নিয়ে আমরা ডিসকাস করবো, যাতে করে তোমাদের আইডিয়া হয় যে আইবির এক্সামে কী কী ধরনের কোশ্চেন আছে। জেনে রাখো, এটাও মেইনলি বেসড অন সিজিএল এর যারা সমস্ত প্রিপারেশন নিচ্ছ, সিজিএল বা সেন্ট্রাল ওরিয়েন্টেড যারা প্রিপারেশন নাও, তারা এই এক্সামটাতে ইজিলি ক্র্যাক করতে পারবে। তবে হ্যাঁ, কোশ্চেনগুলো একটু ডিফারেন্ট লেভেলের হয়। তো আবার এই না যে সব কোশ্চেন কঠিন থাকবে, দেখবে 70% কোশ্চেন ইজি থাকবে, 30% কোশ্চেন একটু সামথিং ডিফারেন্ট। তো চলো আজকের ফার্স্ট কোশ্চেনে চলে যাচ্ছি আমরা। এ মিক্সচার কন্টেন অ্যালকোহল অ্যান্ড ওয়াটার ইন দ্য রেশিও 4:7, ইফ দ্য কন্টেন 9 লিটার মোর ওয়াটার দেন অ্যালকোহল, দেন দ্য ফাইন্ড দ্য কোয়ান্টিটি অফ দ্য ওয়াটার ইন দ্য মিক্সচার। দেখো, এর থেকে সোজা কোশ্চেন কোনো রকম হতেই পারে না। এটা বললাম আইবি কোশ্চেন একটু ডিফারেন্ট টাইপের হবে, কিন্তু এটা খুব ইজি হয়ে গেল। কিভাবে আমরা অ্যালকোহল অ্যান্ড ওয়াটার কত 4 আর 7। তো অ্যাকর্ডিং টু ইয়ার কোশ্চেন অ্যালকোহল ওয়াটার, অ্যালকোহলের থেকে ওয়াটার কত ইউনিট বেশি? 3 ইউনিট বেশি। তো অ্যাকর্ডিং টু ইউর কোশ্চেন এই 3 ইউনিট ইকুয়াল টু 9 লিটার দেওয়া রয়েছে। তাহলে টোটাল মিক্সচারটা কত রয়েছে? 7 প্লাস 4, 7 প্লাস 4 মানে কত হয়ে যায়? 11 ইউনিট। তো 11 ইউনিট ইকুয়াল টু কত হবে? দেখো, এটা 3 টাইমস হয়ে যাচ্ছে, মানে এটাও অলসো 3 টাইমস হয়ে যাবে। 3 টাইমস হয়ে গেলে ফাইন্ড দ্য কোয়ান্টিটি অফ দ্য ওয়াটার। ওকে, ওয়াটারের কোয়ান্টিটি বলেছি, আমি টোটাল কোয়ান্টিটি বলছি। ওয়াটারের কোয়ান্টিটি কত? 7 ইউনিট। সো 7 ইউনিট ইকুয়াল টু কত হবে? 7 ইউনিট ইকুয়াল টু 3 7 যা 21। তো 21 লিটার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, অপশন 2 ইজ দ্য কারেক্ট। ইজ ইট ক্লিয়ার? তো খুব সোজা কোশ্চেন ছিল। কোশ্চেন নাম্বার 2-তে চলে যাচ্ছি। দেখো, কোশ্চেন নাম্বার 2-তে বলেছে, দেখো কি বলা হয়েছে নেক্সট কোশ্চেনে, P%। এই কোশ্চেন ধরে নাও এটা কতটা লেন্দি কোশ্চেন। দেখো, এই কোশ্চেনটা তোমাকে কুইক করতে হবে, পুরোটাকে রিড করতে হবে কুইক। কি বলা হয়েছে? বলা হয়েছে P% অফ ববিজ ইনকাম ইজ ইকুয়াল টু Q% অফ দ্য রনিজ ইনকাম, অ্যান্ড এটা পড়তে পড়তে আমি জাস্ট ম্যাথমেটিক্সের ভাষায় বা ল্যাঙ্গুয়েজে আমরা এটাকে নোট আউট করতে থাকবো। তো এটাকে নোট কি করবে দেখো, একটু ট্রাই করো তোমরা, পরপর স্টেপগুলো নোট করতে থাকো। P% অফ ববিজ ইনকাম ইজ ইকুয়াল টু Q% অফ রনিজ ইনকাম। তাহলে আমরা এক কাজ করি, P% অফ ববির ইনকাম বি ধরলাম, ইকুয়াল টু Q% অফ রনির ইনকাম আর ধরলাম। ওকে, এখান থেকে আমি ববি আর রনির ইনকামের রেশিও পেয়ে যাব। দেখো, কিউ ডিভাইডেড বাই পি। ওকে, এটা একটা আমাদের ফার্স্ট ইনফরমেশান আমরা পেলাম। নেক্সট স্টেপে গিয়ে বলছে, if Bobby's income was rupees Y less than what it is, and Ronnie's income was rupees Z more than what it is. Okay, the ratio of the income of the Bobby and Ronnie would have been M:N. The actual combined income of the due is rupees X. Which one of the following is correct respect of the question of the statement given below? Statement 1, the value of the P, Q, Y, Z, M, N and X are respectively this. And statement 2 বলে দেওয়া হয়েছে, the value of the P, Q, Y, Z, M, N, X are respectively this. দেখো, এই যে কোশ্চেনটা দেওয়া রয়েছে, এইবারে এই কোশ্চেনটার লেভেলটা নিশ্চয়ই তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো যে কেন এই কোশ্চেনটা বলা হচ্ছে আইবির এক্সামগুলোর একটু কোশ্চেনের লেভেলগুলো আলাদা থাকে। দেখো, ফার্স্ট কোশ্চেনটা খুবই ইজি ছিল, সেকেন্ড কোশ্চেনটা কিছুই না, কঠিন কিচ্ছু না, তোমাকে শুধু স্টেপ বাই স্টেপ পড়তে হবে। তো চলো আমরা এইবারে পরপর সলভ করতে থাকি। ইনফরমেশানগুলো যেটা দেওয়া রয়েছে, P% অফ ববিজ ইনকাম ইকুয়াল টু Q% অফ রনিজ ইনকাম, সেটা আমরা নাম্বার 1 নোট করলাম। আচ্ছা, নাম্বার 2, এটা যদি নাম্বার 1 হয়, নাম্বার 2 কি বলে দেওয়া রয়েছে? কম্বাইন ইনকাম ববিজ প্লাস রনি, সেটার ভ্যালু কত বলে দেওয়া রয়েছে? এক্স। আর আরেকটা কি, নাম্বার 3 ইনফরমেশান দিয়ে দেওয়া রয়েছে। দেখো, বলে দেওয়া রয়েছে যে যদি ববিজ ইনকামের থেকে ওয়াই মাইনাস করা হয় আর রনির ইনকামের সঙ্গে জেড অ্যাড করা হয়, তাহলে যে রেশিওটা হবে M/N হয়ে যাবে। এই তিনটে ভ্যালু দেওয়া রয়েছে।
তো এখান থেকে এখন স্টেটমেন্ট ওয়ানটাকে আমরা চেক করব এবং তারপর স্টেটমেন্ট টুকে চেক করব। দেখো স্টেটমেন্ট ওয়ানে পি এর ভ্যালু, কিউ এর ভ্যালু, ওয়াই, জেড, এম, এন, এক্স এই ডেটাগুলো দেয়া রয়েছে। কি দেয়া রয়েছে? 40, এটা 56, এটা দেওয়া রয়েছে 3200, জেড এর ভ্যালু দেওয়া রয়েছে কত? 2000, এম এর ভ্যালু দেওয়া রয়েছে 6, এন এর ভ্যালু 5 অ্যান্ড এক্স এর ভ্যালু দেওয়া রয়েছে 67200। ওকে, তো এক্ষেত্রে আমরা কি বলতে পারি? জাস্ট ভ্যালুগুলো বসাও। প্রথম আমরা ববিজ ইনকাম যদি কিউ হয়, রনির ইনকাম পি হবে, তাই তো? তার মানে আমরা এক কাজ করি, এই যে পি প্লাস কিউ এর যে ভ্যালু, পি প্লাস কিউ এর যেটা ভ্যালু সেটা কত হতে পারে সেটা দেখো। পি প্লাস, আচ্ছা ইজ টু রেশিওটা হয়ে যাবে এটা। তাহলে এখানে এখন নাম্বার ওয়ান, চল ডেটা বসিয়ে বসিয়েই চেক করতে হবে। বলা হচ্ছে 40%, তাহলে পি এর ভ্যালু হলে কি হবে? 40% অফ বি ইকুয়াল টু 56% অফ রনি। তো এখান থেকে বি বাই আর তুমি কত পেয়ে যাচ্ছ দেখো তো? বি বাই আর ইকুয়াল টু 56 ডিভাইডেড বাই 40, দ্যাট ইজ ইকুয়াল টু 4 দিয়ে যদি ক্যান্সেলেশন করো, আচ্ছা 8 দিয়ে 7/5 হয়ে যাবে, তাই না? তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? ববিজ ইনকাম 7K ধরো, রনির ইনকাম 5K ধরো। ওকে, তাহলে টোটাল ইনকাম কত হয়ে গেল? এক্স এর ভ্যালু হয়ে গেল 12K। ওকে, 12K। তাহলে অ্যাকর্ডিং টু ইয়োর কোশ্চেন, নেক্সট স্লাইডে আমি চলে যাচ্ছি। দেখো পরবর্তী স্লাইডে যদি যাই, এই টোটাল এক্স এর ভ্যালু কত দেওয়া রয়েছে এখানে? প্রথম ইনফরমেশানে 67200। তো সেখানে দেখো ভ্যালু পুট করো যে বি প্লাস আর দ্যাট ইজ ইকুয়াল টু 12K হলো, সেটা 67200। তো এখান থেকে কে ইকুয়াল টু তাহলে ডিভাইড করলে 5600 হয়ে গেল। তো সেখান থেকে ববিজ ইনকাম তোমাকে ফাইন্ড আউট করতে হবে 7 ইন্টু 5600, দ্যাট ইজ ইকুয়াল টু একটা ভ্যালু করবে। রনির ইনকাম তুমি ফাইন্ড আউট করো 5 ইন্টু 5600। ওকে, তাহলে এটার ক্যালকুলেশন করলে কত হবে? 39200 হয়ে গেল। আর 5 ইন্টু 56 মানে 5 দিয়ে মাল্টিপল করা মানে কি? এটার অর্ধেক করে নেওয়া, তার মানে 28000। দেখো আমরা এখান থেকে ববিজ আর রনির ইনকাম পেয়ে গেলাম। এইবারে চলো সেকেন্ড যে চেকিংটা, সেই চেকিংটা করতে হবে। মানে এই থার্ড নম্বর, সেকেন্ড না, এই 3 নম্বর চেকিংটা করতে হবে। বি থেকে ওয়াই এর ভ্যালু মাইনাস করবো, আর এর সঙ্গে জেড এর ভ্যালু অ্যাড করবো, করে দেখে নেবো এম ইস টু এন এই 6:5 হয় কিনা। তো সেটা যদি আমরা চেক করতে থাকি, দেখো একটু নোট করে নিই, বি মাইনাস ওয়াই আর আর প্লাস জেড ছিল, দ্যাট ইজ ইকুয়াল টু এম বাই এন ছিল। তো বি এর ভ্যালু কত? 39200। ওয়াই এর ভ্যালু একটু দেখে নাও, এখানে কত দেওয়া রয়েছে? 3200 আর 2000, ঠিক আছে, 3200। আর এখানে আর এর ভ্যালু কত? 28000 প্লাস 2000। তো এটার ভ্যালু যদি তুমি ক্যালকুলেট করতে থাকো তাহলে কত আসছে? 36000। আর একটা কত আসছে? 30000। তো এটা রেশিও ভ্যালু 6/5 আসছে, দ্যাট ইজ সেম চলে আসছে, দ্যাট ইজ ইকুয়াল টু এম বাই এন, তাই না? তো স্টেটমেন্ট ওয়ান তো হবেই, এটুকু আমরা দেখে নিলাম স্টেটমেন্ট ওয়ান কারেক্ট। এরপর স্টেটমেন্ট টু একইভাবে আমাদেরকে চেক করতে হবে। তো স্টেটমেন্ট টু এর যে ডেটাগুলো, সেই ডেটাটা আমি জাস্ট নেক্সট স্লাইডে নিয়ে চলে যাচ্ছি। স্টেটমেন্ট টুতে আমাদের কি বলা হয়েছে দেখো। স্টেটমেন্ট টুতে আমরা যদি বলি ডেটাগুলো নোট করো। প্রথম পি কিউ ওয়াই জেড এম এন এক্স। ওকে, তো এখানে পি এর ভ্যালু কত দেওয়া রয়েছে দেখো? স্টেটমেন্ট টুতে পি এর ভ্যালু দেওয়া রয়েছে 20, নেক্সট 32, নেক্সট ওয়াই এর ভ্যালু দেওয়া রয়েছে 1200, জেড এর ভ্যালু আমি নোট করলাম 5500, এম আর এন এর ভ্যালু দেখো, এম এর ভ্যালু 4 দেওয়া রয়েছে, এন এর ভ্যালু 3 দেওয়া রয়েছে, আর এক্স এর ভ্যালু যদি আমরা বলি,
83200। এই ডেটাগুলো দেওয়া রয়েছে, আমি জাস্ট এখান থেকে এই কোশ্চেনটা থেকে অরিজিনাল কোশ্চেন থেকে কপি করলাম। ওকে, এই ডেটাগুলো পি কিউ ওয়াই এ জেড এম এন এক্স এর ডেটা। এবারে সেম টু সেম এই নাম্বার ওয়ানে বসাবো, সেখান থেকে নাম্বার টু এর হেল্প নিয়ে ববিস এবং রনির ইনকাম দেখব, তারপরে এটা 3 নম্বরটা ম্যাচ করছে নাকি সেটা চেক করব। চলো, প্রথম তাহলে আমাদের কি কাজ হবে? প্রথম কাজ হবে স্টেটমেন্ট 2 এর জন্য আমরা বলতেই পারি কত পার্সেন্ট, 20%। তো 20% অফ ববি ইকুয়াল টু 32% অফ রনি। তো এখান থেকে বি ডিভাইডেড বাই আর যদি বলো তাহলে 32 ডিভাইডেড বাই 20, এবং ক্যান্সেলেশন করলে তুমি কত পেয়ে যাচ্ছ দেখো, 4 যদি করো ক্যান্সেলেশন 8/5 চলে আসবে। তাহলে ববির ইনকাম 8K হলে রনির ইনকাম কত হবে, 5K। তো অ্যাকর্ডিং টু ইয়োর সেকেন্ড স্টেটমেন্ট, সেকেন্ড, এটা ফার্স্ট 1 নম্বর থেকে আসলো, 2 নম্বর থেকে কি বলতে পারবো, 8K প্লাস 5K দ্যাট ইজ ইকুয়াল টু এক্স এর ভ্যালু কত, 83200। সেখান থেকে কে ইকুয়াল টু আমরা বলে দিতে পারবো, কে ইকুয়াল টু কত বলবো, 6400। এখন এখান থেকে বলো ববিস ইনকাম তাহলে কত হবে, কে এর ভ্যালু পুট করে দিলে 8 ইন্টু 6400, 8 ইন্টু 6400 যদি বসিয়ে দাও তাহলে কত আসছে দেখো, 8-এর সঙ্গে 64 মানে 8-এর কিউব হয়ে যায় 512, 512 151200। আর এখানে 5 ইন্টু 6400 মানে কত, 32 হয়ে যাবে, তাই না, 32000। এইবারে আসো নর্মাল ওয়াই আর জেড এর ভ্যালু বসিয়ে দেবো, মানে ববিস থেকে ওয়াই মাইনাস আর রনির সঙ্গে জেড প্লাস করলে এম ইজ টু এন হতে হয়। তো দেখো, চেক করে দেখো, ববিস ইনকাম 51200 মাইনাস অফ ওয়াই এর ভ্যালু কত, 1200, আর এখানে রনির ইনকাম কত, 32,000 প্লাস জেডের ভ্যালু বসিয়ে দাও 5500। তাহলে এটার ভ্যালু যেটা হয়ে যাচ্ছে দেখো, 50,000 ডিভাইডেড বাই 3750, 37 and 500, দ্যাট ইজ ইকুয়াল টু, ক্যান্সেলেশন করলে 4/3, দ্যাট ইজ যেটা এম বাই এন এর সঙ্গে ম্যাচ করছে না, এম এবং এন এর ভ্যালুর সঙ্গে ম্যাচ করে যাচ্ছে। তো হেন্স স্টেটমেন্ট 2 অলসো কারেক্ট। তো আমরা যদি এই কোশ্চেনটাতে চলে যাই, আলটিমেট কোশ্চেনটাতে যদি ফিরে আসি, দেখো স্টেটমেন্ট 1 কারেক্ট, স্টেটমেন্ট 2ও কারেক্ট, তাহলে আমরা বলতে পারি বোথ স্টেটমেন্ট আর ফিজিবল। ওকে, দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার, অপশন 4 ইজ দ্য কারেক্ট আনসার। দেখো এই কোশ্চেনটায় তাহলে তোমাকে সলভ করার সময় একটু মাথা ঠান্ডা রেখে পরপর স্টেপ বাই স্টেপ ক্যালকুলেট করেই বলতে হবে, আদারওয়াইজ কোনো রকম তোমার হাতে অপশন নেই, অন্য কোনো প্রসেস। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 3-তে চলে গেলাম। দেখো কোশ্চেন নাম্বার 3 কি, এটা একদম আইবির কোশ্চেন, তো আইবিরই কোশ্চেন। চলো, আইবি 2024-এ আসা কোশ্চেন, জাস্ট লাস্ট ইয়ার যে এক্সামটা হয়েছে। ওকে, যেখানে আমাদের বেশ কিছু না, 2 স্টুডেন্ট পাস করেছে। ওকে, তো এর পরের বারে যেটা ফর্ম ফিল আপ হলো, এটাতে দেখা যাক কতজন পাস করতে পারো। তো দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 3-তে, এ শপকিপার বাইজ 3 varieties of the pearls at ₹132, ₹160 and ₹192 per kg respectively, and mix them in the ratio 9:2:1. The market price per kg of the blended pearls is fixed at ₹238. The shopkeeper gives a discount equal to 1 of the market price, okay, and still earn a profit of 40%. What is the value of in এর ভ্যালু কত তোমাকে জানতে চাওয়া হয়েছে। ওকে, তো চলো সলভ করতে থাকো। প্রথম কথা, এখানে কোশ্চেনটা একটু ভুল থাকবে। দেখো, ইন, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ইন, ইন কোথায়, ইন তো দেয়াই নেই। শপকিপার ডিসকাউন্ট ইকুয়াল টু, ডিসকাউন্ট দিচ্ছে 1 অফ দ্য মার্কেট প্রাইস, এই 1 কথাটা ভুল রয়েছে, ঠিক আছে, এইটা আমি একটু কারেক্ট করে দিচ্ছি, ইকুয়াল টু 1 বাই এন অফ দ্য মার্কেট প্রাইস, মানে যেটা মার্কেট প্রাইস হবে তাতে ডিসকাউন্ট দেবে কত, 1 বাই এন। তাহলে সেলিং প্রাইস কত হয়ে যাবে, সেলিং প্রাইস না, এটা ডিসকাউন্ট, কাউন্ট দেবে এই মার্কেট প্রাইসের 1 বাই এন, তাতে করে তার 40% প্রফিট থাকবে। তো ওভারঅল সে এই এনের ভ্যালুটা তাহলে কত ফাইন্ড আউট করতে হবে।
চলো প্রথম এই কোশ্চেনটা সলভ করার জন্য আমাদেরকে কস্ট প্রাইস সেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। কি কস্ট প্রাইস মানে এখানে তিনটে টাইপের প্রোডাক্ট রয়েছে। তো কস্ট প্রাইস কি বলবে, দেখো 132.9 কেজি, 160 রুপিস করে 2 কেজি, আরেকটা কত 192 করে 1 কেজি। তাহলে টোটাল মিক্সচারটা কত 9 কেজি প্লাস 2 কেজি প্লাস 1 কেজি। এই ক্যালকুলেশনটা করলে তুমি টোটাল কস্ট প্রাইসটা পেয়ে যাবে, অ্যাভারেজ কস্ট প্রাইস পেয়ে যাবে। তো এটার ক্যালকুলেট করলে 9 দিয়ে মাল্টিপল করলে 1188 হচ্ছে, প্লাস 320 হয়ে গেল, প্লাস 192 ডিভাইডেড বাই 12। তো এটার ফার্দার ক্যালকুলেট করলে কি হচ্ছে, অ্যাডিশন যদি তুমি করতে চাও তাহলে কত হয়ে যাচ্ছে এবার কারো 1700 ওকে, দ্যাট ইজ ডিভাইডেড বাই 12। তো এটা ইকুয়াল টু কত বলতে পারো, এটা যদি আমরা এই অবস্থাতেই রেখে দিলাম 1700 ডিভাইডেড বাই 12। ওকে, ফার্দার ক্যালকুলেশন যদি তুমি করতে চাও এটা কত দিয়ে ক্যালকুলেশন হবে, 2 দিয়ে 4 দিয়ে হতে পারে, হ্যাঁ 4 দিয়ে হবে। আচ্ছা 2 দিয়ে করে রাখো, 2 দিয়ে করলে তাহলে কত হবে, 2 দিয়ে করলে 850 মানে ডিভাইডেড বাই 6 হলো, 850 ডিভাইডেড বাই 6। ওকে, আরও ক্যান্সেলেশন হবে, এই অবস্থাতে রাখলাম আপাতত। দেখি এরপর সেলিং প্রাইস, সেলিং প্রাইস কত হবে দেখো তো। সেলিং প্রাইস বলেছে সে 40% প্রফিট করে, তাহলে সেলিং প্রাইস অবশ্যই ইকুয়াল টু 850 ডিভাইডেড বাই 6 ইন্টু 40% প্রফিট করছে, মানে কি 100 টাকার জিনিসটা 140 টাকায় বিক্রি করছে, তার মানে ইন্টু 140 ডিভাইডেড বাই 100 করে দেবো। তো এখানে যদি ক্যালকুলেশন করো 0 0 ক্যান্সেল হলো, 0 0 ক্যান্সেল হয়ে গেল। এখানে আরও ফার্দার ক্যালকুলেশন করলে দেখো এটা 2 দিয়ে 7, 2 দিয়ে 3 হয়ে গেল, তাহলে আলটিমেট 85 ইন্টু 7 ডিভাইডেড বাই 3 হয়ে গেল। এটা হয়ে গেল আমাদের সেলিং প্রাইস। এখন দেখো আমাদের কোশ্চেন অনুসারে অনুযায়ী কি বলে দেওয়া রয়েছে, মার্কেট প্রাইস পার কেজি অফ দ্য ব্লেন্ডেড পালস ইজ ফিক্সড অ্যাজ এটা মার্কেট প্রাইস। তারপরে আমরা বলতেই পারি অ্যাকর্ডিং টু ইয়ার কোশ্চেন লাস্ট স্টেপে এসে যে ডিসকাউন্টের পরিমাণটা, ডিসকাউন্ট ইকুয়াল টু, তাহলে দেখো এটা যদি সেলিং প্রাইস হয় আর মার্কেট প্রাইস যদি 238 হয়, তাহলে ডিসকাউন্ট ইকুয়াল টু কত হবে, ডিসকাউন্ট ইকুয়াল টু 230 মার্কেট প্রাইস মাইনাস সেলিং প্রাইস, মার্কেট প্রাইস 238 মাইনাস, আচ্ছা এটার ক্যালকুলেশন যদি করো 87 বলছি, 85 ইন্টু 7, 85 ইন্টু 7 ডিভাইডেড বাই 3 যদি করো, অ্যাপ্রক্সিমেট ভ্যালু একটু ক্যালকুলেট করে নাও, তাহলে 85-এর সঙ্গে 7 মাল্টিপল করলে মোটামুটি হবে 343, অ্যাপ্রক্সিমেট ভ্যালু যদি আমি বলি 113.33 আসবে। তো এখানে যদি আমি মাইনাস করি 113.33, দ্যাট ইজ ইকুয়াল টু ডিসকাউন্ট প্রাইস হয়ে যাচ্ছে এটা থেকে যদি মাইনাস করো 238, তো 124 অ্যাপ্রক্সিমেট ভ্যালু। তো অ্যাকর্ডিং টু এর কোশ্চেন যেটা বললাম, এই ডিসকাউন্টের পরিমাণ এখানে বসাতে থাকো 124, এখানে যদিও জায়গা খুব কম রয়েছে, 124.66 ইকুয়াল টু মার্কেট প্রাইস কত 238 ইন্টু 1/n, এটা করলেই আমরা n এর ভ্যালু পেয়ে যাব। সো n ইকুয়াল টু 238 ডিভাইডেড বাই 124.66। ওকে, তাহলে এটার আনসার কত আসবে, অ্যাপ্রক্সিমেট ভ্যালু যদি বলো, এই ক্যালকুলেশন, সরি আমি এখানে ক্যালকুলেশনটা একটু ডাইরেক্ট মুখে করতে গিয়েই প্রবলেমটা হয়েছে, একটু তোমরা দেখে নেবে, ডিভাইডটা করে দেখে নেবে, 198.34 বা সামথিং 33 আসবে। ওকে, তাহলে এখানে টোটাল ডিসকাউন্ট, এখানে সেলিং প্রাইসটা মাইনাস করো 198.33, যদি মাইনাস করে দাও সেক্ষেত্রে তাহলে ডিসকাউন্টের পরিমাণটা তোমার চলে আসছে কত 39।
39.66 অ্যাপ্রক্সিমেট ভ্যালু। তো এখানে চলো এটা 39 হবে, ঠিক আছে, একটু কারেকশন করে নাও, 39 বা 40ও তোমরা বলতে পারো। অ্যাপ্রক্সিমেট ভ্যালু আলটিমেট আমাদেরকে এখানে ইন্টিজারের নাম্বার দিয়েছে, মানে আমি এটাকে 40 বসিয়ে দিলাম। ওকে, অ্যাপ্রক্সিমেট ভ্যালু বসানো। তো এখন 238কে যদি তুমি 40 দিয়ে ডিভাইড করে দাও তাহলে অ্যাপ্রক্সিমেট ভ্যালু চলে আসবে কত, 6। দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। তো অপশন 2 ইজ দ্য কারেক্ট। ক্লিয়ার? তো তুমি এখানেও এই 0.33 এইগুলোকেও তুমি ক্যান্সেল করে দিয়ে অ্যাপ্রক্সিমেট ভ্যালু নিয়েই ক্যালকুলেট করতে পারো, কারণ এখানে দেখেই বোঝা যাচ্ছে এখানে রাউন্ড আপ ভ্যালু নেওয়া আছে, ঠিক আছে। তো দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার, অপশন 2 ইজ দ্য কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 4. Find the least number that should be added to this so that the sum is exactly divisible by 9. ওকে, লিস্ট নাম্বার, লিস্ট মানে সব থেকে স্মলেস্ট নাম্বার অ্যাড করতে হবে কত। এটা খুব ইজি কোশ্চেন দিয়ে দিল, আইবির কোশ্চেন, এটাও আইবির কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেনই আইবিরই একদম কোশ্চেন সেট তুলে দেওয়া হয়েছে। তো এখানে 9 দিয়ে ডিভিজিবলের রুল কি, অবশ্যই সাম অফ ডিজিট ভ্যালু ডিভিজিবল বাই 9 হবে। তো আমি ধরে নিলাম এক্স অ্যাড করতে হবে, ডিজিট সাম কত হতে হয়, 9 হতে হবে। তো দ্যাট ইজ ইকুয়াল টু 9 হতে হবে। তো ডিজিট সামের জন্য যেখানে 9 বা 9-এর স্পেয়ার আসবে সেগুলোকে ক্যান্সেল করে দাও। তাহলে এখানে কি কি বাকি রইলো দেখো, 5 1 6, 6 + 6 12, 12 মানে কত, 1 + 2 মানে 3 হয়ে গেল, 3 প্লাস সামথিং এক্স ইকুয়াল টু 9। তাহলে এক্স এর ভ্যালু কত হতে পারে, এক্স এর ভ্যালু হয়ে যাবে 9 - 3 দ্যাট ইজ ইকুয়াল টু 6 ইজ দ্য কারেক্ট আনসার। কীভাবে করলাম দেখো, এটা আবার রিপিট করছি, 5 + 6 + 1 মানে 12, 12 + x = 9। এখন 12টাকে 12 ধরবো না, ডিজিট সাম মানে কত, 1 + 2, 1 + 2 মানে 3 হয়ে গেল। এরপর গিয়ে ফার্দার ক্যালকুলেশন সিঙ্গেল ডিজিটে নিয়ে আসতে হবে, অবশ্যই নাম্বারটা সিঙ্গেল ডিজিটে আনতে হবে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন নাম্বার 5 বলছে, ইন হাউ মেনি ইয়ার্স উইল এ সাম অফ মানি বি 12 টাইমস ইটসেলফ অ্যাট 44% পার অ্যানাম সিম্পল ইন্টারেস্ট। দেখো, যেমন এক একটা কোশ্চেন কঠিন এসেছে তেমন এক একটা কোশ্চেন খুবই ইজি আছে। তো নেক্সট কোশ্চেন কি বলা হয়েছে দেখো, বলেছে প্রিন্সিপাল যদি 1 টাকা হয় তাহলে অ্যামাউন্ট কত হয়ে যাবে, 12 টাইমস মানে 12 1 টাকা রাখলে সেটা কত টাকায় পরিণত হবে, 12 টাকায়। তার মানে ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্টের পরিমাণ কত, নিশ্চয়ই 11 ইউনিট বা 11 ইউনিট, তাই তো, 11 টাইমস হয়ে যাবে। তাহলে আমরা কি বলতে পারি, এখন দুভাবে যদি কেউ বলো যে স্যার আমি ফর্মুলা বসিয়ে করতে চাইছি ম্যাথমেটিক্সটা, তাও করতে পারো, যে লেট প্রিন্সিপাল পি রুপিস হলে তাহলে সিম্পল ইন্টারেস্টের পরিমাণ 11 পি হবে। তো অ্যাকর্ডিং টু ইয়োর কোশ্চেন তুমি যদি সেই সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল টু PRT/100 এই ফরম্যাটে বসাও, তার মানে 11 পি ইকুয়াল টু পি ইন্টু আর এর ভ্যালু 44 ইন্টু টাইমটা তুমি জানো না টি ধরলে ইন্টু 100, পি ক্যান্সেল হয়ে গেল, পি এর ভ্যালু তুমি কুইক পেয়ে যাবে। দেখো 4, তোমার টি ইকুয়াল টু 100/4, that is equal to 25 years. Oops, easy. That is your answer. Okay, option 2 is the correct answer. Clear? Next one. Question number 6. এটাও খুব ইজি কোশ্চেন দেওয়া রয়েছে, বাই সেলিং অ্যান আর্টিকেল ফর রুপিস 5600 one gains 1600, দেন দ্য গেইন পার্সেন্টেজ। ওকে, গেইন পার্সেন্টেজ কত, তার মানে প্রোডাক্টটার কস্ট প্রাইস আর সেলিং প্রাইস। এখানে সেলিং প্রাইস দেওয়া রয়েছে 56 আর এখানে গেইন করেছে 1600, মানে কি এখান থেকে মাইনাস করে দাও 16, তার মানে কস্ট প্রাইস সেটা নিশ্চয়ই ছিল, কস্ট প্রাইসের ভ্যালু তাহলে কত হয়ে যাবে দেখো 40, তাই না। এখন তুমি এই 40 রুপিসে সে প্রফিট করেছে তাহলে কত টাকা, 16 টাকা, 16, তাহলে পার্সেন্টেজ কত বলবে, প্রতি 40 রুপিসে 16 রুপিস, দ্যাট ইজ ইকুয়াল টু 100। তাহলে পার্সেন্টেজ, প্রফিট পার্সেন্টেজ ইকুয়াল টু দিস, 0 ক্যান্সেল করলে 4 4 16, 40%, দ্য কারেক্ট আনসার। তাহলে তার প্রফিটের পরিমাণ 40%। ওকে, দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 7 আবার দেখো, এই কোশ্চেনটা বেশ ভালো রকম লেন্দি রয়েছে, তো আমি স্টেটমেন্টে যাওয়ার আগে আমি একটু কোশ্চেনটাকে লার্জ স্কেলে নিয়ে যাচ্ছি যাতে পড়তে সুবিধা হয়। কোশ্চেন নাম্বার 7-এ বলছে, রবি অ্যান্ড রাজীব decide to run 960 meter long race on a track as long as the length of
the race. Okay, which of the statement below are sufficient to conclude that the Rajiv caught up the Ravi with 3/8 of the track lane still to be covered? Okay, number 1, Ravi is allowed to start 5 seconds before Rajiv started running. Statement 2, Ravi ran at 8 meter per second. Number 3, Rajiv ran at the speed of 10 meter per second. Okay, তো চলো কুইক সলভ দিস প্রবলেম। তো আমরা নর্মালি কোশ্চেনটা একটু সলভ করতে থাকি স্টেপ বাই স্টেপ। ধরে নাও স্টেটমেন্ট 1, এই স্টেটমেন্ট 1 থেকে আমরা কি বলতে পারি যে এখানে একটা সার্কুলার একটা সার্কুলার ট্র্যাকে রান বা রেস করবে যেটা 9-6 মিটার, এটা মানে এখান থেকে ধরে নাও স্টার্ট করা হবে সার্কুলার স্টার্ট, না সার্কুলার তো বললো না, এটা ট্র্যাক করেছে। তাহলে চলো এই ট্র্যাক, এখানে রবি আর রাজি, এটা টোটাল ডিস্টেন্সটা কত, এখানে যদি আমি বলি 960 মিটার, টোটাল ডিস্টেন্স 960 মিটার ব্যাস। এবারে নাম্বার 1 স্টেটমেন্ট 1 এ কি বলা হয়েছে, রবি অ্যালাউ এ স্টার্ট 5 সেকেন্ড। আচ্ছা, রবি 5 সেকেন্ড অ্যালাউ করেছে। তো কি ফাইনাল, হুইচ অফ দ্য স্টেটমেন্ট বিলো আর দ্য সাফিসিয়েন্ট টু কন্ট্রোল দ্য রাজীব গট আপ দ্য রবি উইথ ট্র্যাক অফ দ্য লেন্থ অফ দ্য কভার। আচ্ছা দেখো, এখানে যেটা ফাইন্ড আউট করতে দিয়েছে, বলেছে যে রাজীব গট আপ উইথ রবি উইথ 3/8 অফ দ্য ট্র্যাক লেন্থ স্টিল টু বি কাভার। ওকে, তার মানে এই রাজীব রবিকে কতটা ধরছে, কতটা আগে ধরছে, যখন রবির 3/8 অংশ বাকি রয়েছে, ট্র্যাক লেন্থে 3/8 অংশ বাকি রয়েছে, তখন রাজীব আর রবি এক একজনকে ক্রস করছে, এইরকম একটা সিচুয়েশান। সেটা ফাইন্ড আউট করতে গেলে প্রথম স্টেটমেন্ট 1-এ কি বলছে, রবি ইজ অ্যালাউ টু স্টার্ট 5 সেকেন্ড। দেখো, অ্যালাউ করছে টু স্টার্ট 5 সেকেন্ড, এই কথাটার মানে এখান থেকে তুমি কিন্তু কোনোভাবেই স্পিডের কনসেপ্ট পাবে না, ইউ ডিড নট গেট টু স্পিড কনসেপ্ট। ওকে, তো স্পিড কনসেপ্ট যেহেতু পাবে না, তাই জন্য এটা কতটা যাবে না যাবে কোনো ইনফরমেশানই পাবে না, তার মানে 1টা কোনো সাফিসিয়েন্ট ডেটা না। স্টেটমেন্ট 2টা দেখতে থাকো, রবি রান অ্যাট 5 মিটার পার সেকেন্ড। এখন এখানে এসে প্রথম কিছু না কিছু ইস্যু একটা তৈরি হতে পারে, রবি 5 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, কিন্তু এটাও সাফিসিয়েন্ট না। কিন্তু রবির স্পিডটা আমরা দেখে নিলাম 8 মিটার পার সেকেন্ড, এটা আমি নোট করে রাখলাম। কিন্তু 8 মিটার পার সেকেন্ডে বললেও আমরা কোনোভাবেই রবিরটা জানলে রাজীবেরটা তো বলতে পারবো না। তার পরের লাইনেই রয়েছে নাম্বার 3, রাজীবের স্পিড কত দেওয়া রয়েছে, 10 মিটার পার সেকেন্ড। দেখো, এটাও যদি রাজীবের স্পিড বলে দেওয়া থাকে 10 মিটার স্পিড। ওকে, এইবারে আসো, আমাদের এই যে কোশ্চেনটা যেটা জানতে চেয়েছে, এটা আমরা কিভাবে ফাইন্ড আউট করতে পারি, হাউ টু ফাইন্ড আউট। আমরা এটা ফাইন্ড আউট করার জন্য কি কি দরকার, প্রয়োজন কি, কে কাকে বিট করছে এটা প্রয়োজন, 5 সেকেন্ড আগে বিট করছে, এবং দুজনের স্পিড যদি দেয়া থাকে তাহলেই আমাদের পক্ষে পসিবল। কারণ একজনের স্পিড দেওয়া রয়েছে মানে আমি দেখে নিতে পারবো যে টি সময় পর ধরে নাও এটা মিট করে নিচ্ছে, একটা টাইম টি পর, তার মানে এই জায়গায় মিট করছে, এই জায়গায় মিট করছে মানে কত, 960 ইন্টু 3/8 মানে 360। আমাদের বলতেই পারো যে 600 মিটার যখন গিয়ে দুজনে মিট আপ করেছে, মানে এইখানে 600 মিটার, এটাও 600 মিটার। এখন এই 600 মিটার কভার করছে, কিভাবে করতে পারো, দেখো 8 মিটার পার সেকেন্ডে গেল, 8 মিটার পার সেকেন্ডে যদি যায় তাহলে কতটা সময় লাগবে তুমি পেয়ে যেতে পারবে। আর এটা 10 মিটার পার সেকেন্ডে গেলে সেটাও কতটা
সময় নেবে তুমি সেটা ফাইন্ড আউট করে নিতে পারবে। ওকে, এখন দুজনের মধ্যে গ্যাপ দেখবে যে কত সেকেন্ডের গ্যাপ রয়েছে। যদি দেখো যে হ্যাঁ এটা 5 সেকেন্ডের গ্যাপ রয়েছে, তাহলে তুমি তোমার আনসার বলে দিতে পারবে। তো এটা আনসার বলতে গেলে আমার যেটা লাগবে, ওয়ান ইনফরমেশন লাগবে, টু এরটাও লাগবে, থ্রিটাও লাগবে। দেখো কোনো ক্যালকুলেশন করার দরকার নেই, কিন্তু শুধুমাত্র তোমার বেসিক কনসেপ্টটা এখানে কাজে লাগাতে হবে। যে যদি এটার আনসার দিতে হয় তাহলে 1 2 3 তিনটেই প্রয়োজন, স্টেটমেন্ট 1 2 3। তো অপশনে চলে যাই যে কি বলা হচ্ছে। যদি অপশানে যাই, যদি তিনটেই নিই তাহলে আমাদের কি হবে। আচ্ছা, তিনটে কোশ্চেন নিলেও তাতেও কি আমরা আনসার দিতে পারবো, একটু দেখে নাও। ধরতে পারবো, তাই তো? চলো ক্যালকুলেট করে একটু দেখিয়ে নাও তো। 8 মিটার, 8 মিটার পার সেকেন্ডে যদি যায়, তাহলে 600/8 করলে এইটা আমি দিয়ে দেবো। না, এটাও সাফিসিয়েন্ট ডেটা না, আরও কিছু ডেটা মিসিং আছে, ডেটা মিসিং থাকবে। ওকে, তাহলে আমাদের 1 2 3 দেওয়া থাকলেও আরও কিছু ডেটা থাকতে হবে, যাতে করে কখন ক্রস করবে সেটা আমরা ফাইন্ড আউট করতে পারবো। এটা সাফিসিয়েন্ট ডেটা নেই, সেই জন্য দেখো স্টেটমেন্ট 2 and 3 টেকেন টুগেদার না, হবে না। অল 3 স্টেটমেন্ট, এটাও দিতে পারছি না। স্টেটমেন্ট 1 and 3 না। ইভেন অল দ্য 3 স্টেটমেন্ট টেকেন টুগেদার ইজ নট সাফিসিয়েন্ট, দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, মানে এইখান থেকে আমি বলতে পারি যে আইবির এক্সাম মানে আইবির মতো করেই কোশ্চেনের প্যাটার্ন। দেখো যে কিছু তোমাকে ক্লু, কোনো একটা ধরে নাও ক্রাইম হলো, সেখানে কিছু ক্লু বের পেয়েছো, তারপরেও বলছে না এটা সাফিসিয়েন্ট প্রুফ না, আরও কিছু ইনফরমেশান আমাকে কালেক্ট করতে হবে, এটার জন্য এই ইনফরমেশানগুলো আমার দরকার। এই যে ব্রেন চিন্তাভাবনা করাটা, ওরা কিন্তু তোমাকে এক্সামটাই নিচ্ছে সেই অ্যাপ্রোচেই চিন্তাভাবনা করিয়ে, তাই না? সেগুলো চেক করছে যে তুমি কতটা চিন্তাভাবনা করতে পারছো। তো চলো, কোশ্চেন নাম্বার 7-এর ক্ষেত্রে আনসার হয়ে গেল অপশন 4। এখন বলবে যে স্যার কোশ্চেনটা সলভ করলে কি হবে? আরে ডেটা তো মিসিং রয়েছে, আরও কিছু ডেটা থাকতে হতো তবেই সলভ করতে পারবো, তার আগে তো এটা সলভ করতে পারবো না। শুধুমাত্র এটুকু বললাম যে এই তিনটে ডেটা আর নট সাফিসিয়েন্ট। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 9-এরটা চলো। ওকে, কোশ্চেন নাম্বার 9 বলছে দ্য ডিফারেন্স বিটুইন দ্য ভ্যালু অফ দ্য নাম্বার increased by 32% and the value of the number decreased by 28% is 180. ওকে, ফাইন্ড দ্য নাম্বার। তো এটা আবার খুব সোজা কোশ্চেন দিয়েছে। একটা নাম্বারকে যদি 32% ইনক্রিজ করা হয়, আর একটা সেই নাম্বারটাকে যদি 28% ডিক্রিজ করা হয়, তাহলে এই ডিফারেন্সটা কত? 180। তাহলে আমরা নর্মালি নাম্বারেরটা যদি 100 ইউনিট ধরে নিই, তাহলে 32% বলা মানে কত? ইনক্রিজ করা মানে কত? আর 28% ডিক্রিজ করা মানে কত? দেখো 32% ইনক্রিজ করা মানে 100-এর রেসপেক্টে 132, আর 28% ডিক্রিজ করে দেওয়া মানে 72। তো অ্যাকর্ডিং টু ইয়ার কোশ্চেন এই দুটোর মধ্যে ডিফারেন্স, এই দুটোর মধ্যে ডিফারেন্স বলাও যায়, আর দুটোকে অ্যাড করে বলাও তা। 32 আর 28 যোগ করলে কত হয়? 60 ইউনিট। এই 60 ইউনিট সমান সমানই 180। আর জানতে চেয়েছে দ্য নাম্বার, দ্য নাম্বার তো 100 ইউনিট, 100 ইউনিট সমান সমান কত? তো দেখো এটা 3 টাইমস হচ্ছে, তাহলে এটাও 3 টাইমস হয়ে যাবে। 300 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তাহলে এই কোশ্চেনটার ক্ষেত্রে আমাদের আনসার কত হয়ে গেল? 300 ইজ দ্য কারেক্ট। অপশন 1 ইজ দ্য কারেক্ট। ক্লিয়ার? নেক্সট ওয়ান, কোশ্চেন নাম্বার 10। আবার এই ধরনের একটা কোশ্চেন দেওয়া রয়েছে। তো আমি প্রথমেই একটু লার্জ স্কেলে দেখিয়ে দিচ্ছি যাতে করে তোমাদের সুবিধা হবে। তো দেখো কি বলা হয়েছে কোশ্চেন 10-এ, দ্য এক্সপেন্স অফ এ বোর্ডিং হাউস ইজ পার্টলি ফিক্সড অ্যান্ড পার্টলি ভ্যারিজ উইথ দ্য নাম্বার অফ দ্য বর্ডার্স। ওকে, হোয়াট ইজ দ্য প্রফিট পার হেড পার মান্থ when there are 30 borders? Okay, which of the following is correct is respect of the question and the statement given below? Okay, statement 1 এ বলেছে each border pays 780 a month. Okay, next statement 2 বলেছে the profit is 108 per head per month when there is 50 borders. Okay,
আর দ্য প্রফিট ইজ 128 পার হেড পার মান্থ when there are 60 orders. Okay, চলো কুইক সলভ দিস প্রবলেম। চলো, তো এই কোশ্চেনটা আমরা যদি সলভ করতে চাই, এখানে মিনিংটা কি বলা হয়েছে, একটা কোনো বোর্ডিং যেখানে হোস্টেল টাইপের, যেখানে হোস্টেল খরচ একটা ফিক্সড প্রাইস হয়, প্লাস আর একটা কি পার স্টুডেন্ট বা পার বর্ডার অনুযায়ী একটা ভ্যারিয়েবল, একটা পার্টলি ভেরিয়েবল একটা খরচ হয়। মানে ওয়ান টাইপ অফ একটা কমন, যে হয়তো ইলেকট্রিক বিল, ওখানে যে খাবার দাবার যে যারা অ্যারেঞ্জ করে দেবে তাদের একটা চার্জ, এই সমস্ত কিছু ধরে একটা, ওটা ফিক্সড প্রাইস। তুমি কতজন থাকুক না থাকুক, দুজন থাকলেও যে কারেন্টের বিল আসবে ওই ঘরের মধ্যে, আর ওই রুমের মধ্যে যদি চারজনকে রাখা হয় তাতেও কারেন্টের বিল একই আসবে, ইলেকট্রিসিটি বিল। তো সেই জন্য একটা ফিক্সড বিল হয়, আর একটা পার্টলি ভ্যারিজ করে, যেটা খাবার দাবারের জন্য যেটা খরচ হয়। তো চলো এই দুটোকে টোটাল করলে আমাদের একটা খরচ আছে। ওকে, তো এখন এখানে কোশ্চেন বলে দেওয়া রয়েছে এখানে যে হোয়াট ইজ দ্য প্রফিট পার হেড পার মান্থ হোয়েন দেয়ার আর 30 বর্ডার্স। যদি কোনো একটা হোস্টেলে বা বোর্ডিংয়ে 30 জন বর্ডার থাকে, তাহলে কত টাকা পার হেড লাভ করছে বা প্রফিট করছে সেটা জানতে চাওয়া হয়েছে। স্টেটমেন্ট ওয়ানে কি দেওয়া রয়েছে, স্টেটমেন্ট ওয়ানে দেওয়া রয়েছে ইচ বর্ডার পেজ 780 রুপিস। তাহলে এখানে আমরা কি নোট করে রাখতে পারি, পে করছে, জাস্ট নাম্বার ওয়ান, স্টেটমেন্ট ওয়ানে পে করছে 780 পার মান্থ, এটা নোট করলাম। স্টেটমেন্ট টুতে কি বলা হয়েছে দেখো, বলেছে দ্য প্রফিট অফ 108 পার হেড পার মান্থ হোয়েন দেয়ার আর 50 বর্ডার্স, যখন 50 জন বর্ডার থাকবে। ওকে, তাহলে আমরা এইখানটা একটু ম্যাথমেটিক্সের ল্যাঙ্গুয়েজে নোট করি, যদি ফিক্সড একটা খরচ প্লাস 50 বর্ডারের যে ভ্যারিয়েবল যে খরচটা, এটা সমান সমানই কি বলতে পারি, এটা সমান সমান কি বলতে পারি, দেখো আমরা তো একজন পে করেছে 780 ইন্টু 50, তার মানে এই টোটাল টাকাটা, এটা মাইনাস অফ, এটা তো টোটাল খরচ, এটা টোটাল খরচ, তো সেটা কি হবে, এটা হচ্ছে টোটাল পে করেছে মাইনাস অফ টোটাল প্রফিট যেটা, সেটা বাদ দিয়ে দাও 50 ইন্টু 100 নট 8। আই রিপিট, এটাকে আমি স্টেটমেন্ট টুটাকে আবার নোট করছি। দেখ, বলা হচ্ছে একজন 780 টাকা করে দিয়েছে, তাতে করে তোমার লাভ করেছে কত, 108 টাকা, প্রত্যেক জনের কাছ থেকে 108 টাকা করে লাভ করেছে। তার মানে এক্সপেন্স কত খরচ, বলবে একজনের 780 মাইনাস 108, একজনের এই টাকাটা খরচ হচ্ছে, তাহলে 50 জনের খরচ কত ইন্টু 50, এই হচ্ছে টোটাল এক্সপেন্স খরচ। এই খরচটা মানে কি, এই ফিক্সড প্রাইস প্লাস 50 জনের যে টোটাল ভ্যারিয়েবল খরচ, এটা থেকে একটা আমরা আলটিমেট কিছুই না একটা ইকুয়েশন পেলাম। এই ইকুয়েশনটা কি যদি বলি, জাস্ট নোট আউট করে রাখলাম, এ প্লাস 50 ভি, এটা যদি ক্যালকুলেট করো তাহলে 108 780 ইন্টু 50, মানে তুমি কত পেয়ে যেতে পারো, এটা 336 হয়ে যাবে। হ্যাঁ, তাহলে 33600, এটা একটা ইকুয়েশন পেলাম। নাম্বার 3 যদি আমরা ডিসকাস করি, নাম্বার 3তে বলেছে যদি সেখানে 128 টাকা করে পার হেড লাভ করবে যদি 60 জন বর্ডার থাকে, তাহলে ফিক্সড প্রাইস প্লাস 60 ভি সমান সমানই, তাহলে এখানে 60 বর্ডার মানে কি, একজন 780 টাকা করে দিচ্ছে আর 128 টাকা করে লাভ, তার মানে খরচটা পেয়ে যাচ্ছ, দ্যাট ইজ ইকুয়াল টু এ প্লাস 60 ভি, দ্যাট ইজ ইকুয়াল টু তুমি পেয়ে যাবে 60 ইন্টু, ধরে নাও এটা মাইনাস করলে তাহলে পেয়ে যাচ্ছ 39120। এখন ইকুয়েশন 1 এটা, ইকুয়েশন 2 এটা, এখান থেকে ইউ উইল গেট ইফ ইউ ক্যালকুলেট দেন ইউ উইল গেট এফ অ্যান্ড ভি। এখন বলো এফ আর ভি যদি পেয়ে যাও, সেখান থেকে তুমি এই 30 জন বর্ডার, মানে এফ প্লাস 30 ভি বসিয়ে দিলেই তুমি এখানে টোটাল খরচটা পেয়ে যাবে, তাই না? যে খরচটা পাবে সেখান থেকে এই 780 ইন্টু 30 করে আলটিমেট ক্যালকুলেট করে তুমি বলে দিতে পারবে পার হেড প্রফিট এই ক্ষেত্রে কত করছে।
তার না আমরা এই যে কোশ্চেনটাকে সলভ করতে গেলে স্টেটমেন্ট 1, স্টেটমেন্ট 2 এবং স্টেটমেন্ট 3 তিনটে স্টেটমেন্টই আমাদের কিন্তু রিকোয়ার বা প্রয়োজন। তো এইবারে চলে যাব আমরা কোশ্চেনের যে অপশনগুলোতে দেওয়া রয়েছে সেই অপশনগুলোকে ফলো করবে, যে অপশন অনুযায়ী আমার কোন কোন স্টেটমেন্টটা দেওয়া থাকতে পারে। তো অপশন অনুযায়ী আমরা দেখো, অপশন 1-এ বলছে স্টেটমেন্ট 2 অ্যান্ড 3 হবে না। অপশন 2-তে বলছে স্টেটমেন্ট 1 অ্যান্ড এনি ওয়ান অফ দ্য টু স্টেটমেন্ট, না এটাও না, দুটোই থাকতে হবে, তবেই না ক্যালকুলেট করে এফ আর জি এর ভ্যালু আমরা পাবো। অল দ্য থ্রি স্টেটমেন্ট টুগেদার আর সাফিসিয়েন্ট, যদি তিনটেই দেয়া থাকে সেক্ষেত্রে আমরা আনসার দিতে পারবো। ইজ ইট ক্লিয়ার? এখন যদি কেউ বলো যে স্যার এখান থেকে আমাকে ক্যালকুলেশন করে বলতে হবে যে পার হেড তাহলে 30 জন বর্ডার থাকলে কত টাকা করে লাভ করব, তার জন্য ফার্দার ক্যালকুলেশন করতে হবে, যে ক্যালকুলেশনটা তোমাদের এই এক্সামে কাজে লাগবে না। এখন এক্সামে কাজে লাগবে না তার মানে তোমার করারও প্রয়োজন নেই, তবু কিভাবে ফাইন্ড আউট করবে এখন তো আমরা প্র্যাকটিস করছি, সেই জন্য এখন আমরা এটা ক্যালকুলেট করে দেখে নেব। তো দেখো আমরা দুটো ইকুয়েশন পেয়েছি। নাম্বার 1 এফ প্লাস 50v ইকুয়াল টু 33600, আর একটা এফ প্লাস 60v দ্যাট ইজ ইকুয়াল টু 39120। তো নাম্বার 2 থেকে 1 যদি মাইনাস করে দাও তাহলে 10v ইকুয়াল টু এখান থেকে কি পেয়ে যাচ্ছ, 10v ইকুয়াল টু যদি মাইনাস করো তাহলে 5520, তাহলে v ইকুয়াল টু 552। তাহলে শো এফ ইকুয়াল টু কত পেয়ে যাবে, দেখো এফ ইকুয়াল টু তাহলে প্রথমটাতে যদি বসাও 33600 মাইনাস অফ 27600 দ্যাট ইজ ইকুয়াল টু তুমি বলতে পারো 6000। দেখো এফ আর জি এর ভ্যালু কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন যদি আমরা এই ক্যালকুলেশনে বসাতে থাকি, দেখো যে ফর 30 স্টুডেন্ট বা বর্ডার, তার জন্য কি ফিক্সড প্লাস 30 জনের এক একটা জনের খরচ 55। তাহলে এই ক্যালকুলেশনটা তুমি যদি করো সেক্ষেত্রে তুমি পেয়ে যাচ্ছ, দেখো দ্যাট ইজ ইকাল টু নাও 300, এটা তাহলে 6000, একটু ব্রেক করে নোট করো নাহলে ক্যালকুলেশন আবার ভুল হয়ে যেতে পারে। 60 দ্যাট ইজ ইকাল টু 22560। আর টোটাল কত টাকা পে করেছে স্টুডেন্টটা, পে করেছে 780 টাকা করে এক একজন। 30 জন স্টুডেন্ট যদি করে তাহলে তুমি পেয়ে যাচ্ছে কত, 23400। তাহলে প্রফিট কত করছো, প্রফিট করছো, দুটোকে মাইনাস করে দাও, 23,400 টাকা থেকে 22,560, এটাকে মাইনাস করো। 23,000, আই রিপিট, 23,400 থেকে মাইনাস করবে 22,560, যদি এটা মাইনাস করে দাও তাহলে কত পাচ্ছ, 840 টাকা। তাহলে পার হেড প্রফিট কত, পার হেড বলবে 840 ডিভাইডেড বাই প্রত্যেকটা মানে 30 জন, তাই না, 30 দিয়ে ডিভাইড করে দাও তার মানে 28। তাহলে পার হেড প্রফিট সেক্ষেত্রে 28 রুপিস। তার মানে এই যে কোশ্চেনটার ক্ষেত্রে যেমন এখানে বলছিল যে পার হেড যখন 50 জন থাকবে তখন 108 টাকা, যখন 60 জন থাকবে 128 টাকা, তাহলে যখন 30 জন থাকবে পার হেড তখন লাভ কত হয়ে গেল, 30 জন থাকলে পার হেড 28 টাকা মাত্র লাভ হয়ে গেল। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের ওভারঅল কনসেপ্ট। ক্লিয়ার? তো চলো নেক্সট কোশ্চেনে আমরা চলে গেলাম। খুব ভালো কোশ্চেন দেওয়া রয়েছে কিন্তু স্ট্যান্ডার্ড কোশ্চেন, একটু ক্যালকুলেটিভ এবং ব্রেন খাটিয়ে করতে হবে। তো দেখো, the square of the natural number are group are 1 square and next one 2 square 3 square and next one 4 square 5 square 6 square and dot 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 this. Which of the following is correct is in respect of the question and the statement. The sum of the term in the last group is this. Next, there is 20 group in all. The sum of all terms till the last but one group is this. Okay. তো সো কোনটা কারেক্ট হবে বলো কুইক। দেখো প্রথম নেক্সট কোশ্চেনটার প্যাটার্নটা যেটা সেটা যদি তুমি বুঝতে চাও, আমি জাস্ট স্কোয়ারগুলোকে এখন ভাবছি না, মানে প্রথম গ্রুপ 1, তারপরের গ্রুপের নেক্সট গ্রুপে 2 আর 3 থাকবে, নেক্সট গ্রুপে 2 আর 3, নেক্সট গ্রুপে 4 5 6, নেক্সট গ্রুপে তাহলে 7 8 9 10,
নেক্সট গ্রুপে 11, 12, 13, 14, 15। তো এইভাবে গ্রুপগুলো কিন্তু চলতে থাকবে, মানে প্রথমটাতে যদি একটা টার্ম থাকে, পরেরটাতে দুটো, তারপর তিনটে টার্ম থাকবে, নেক্সট চারটে, নেক্সট পাঁচটা টার্ম থাকবে, নাম্বার থাকবে। ওকে, তো এইভাবে যদি দেখতে থাকো তাহলে কতদূর পর্যন্ত এটা কাউন্ট হতে পারে একটু ভেবে দেখো তো। যে এখানে দেখো 1+2+3+4+5 করলে এই 15 পর্যন্তই এসে কমপ্লিট হয়ে যাচ্ছে না? তাহলে আমরা বলতে পারি এরকম কতগুলি গ্রুপ থাকবে, নাম্বার অফ গ্রুপ। নাম্বার অফ গ্রুপ যদি তুমি বলো যে কেটা গ্রুপ থাকবে ধরে নাও, তাহলে আমরা কি বলতে পারি? এটা যে সামের যে ফরম্যাটটা তোমরা পড়েছো সেই ফরম্যাটটাই বসিয়ে দিলাম, কে ইন্টু এন ইন্টু এন প্লাস ওয়ান, সেটা ডিভাইডেড বাই 2। ওকে, তো এটা সমান সমান কত? 210। ওকে, সেখান থেকে তুমি কে এর ভ্যালু কত পেতে পারো? কে স্কোয়ার প্লাস কে মাইনাস 420 ইকুয়াল টু 0। আচ্ছা, এখানে যদি তুমি বলো, আচ্ছা একটু জাস্ট লাইক অন্যভাবে করি, কে ইন্টু কে প্লাস ওয়ান দ্যাট ইজ ইকুয়াল টু 2। তো এটা কে জাস্ট অ্যাজিউম করে নাও, কে এর ভ্যালু কত? 20 ধরলে, আর পরেরটা যদি তুমি 20 প্লাস ওয়ান 21 করো না, তাতে আসবে কি না, এটা তো এটা 420 না, তাই বলো। এটা 20 হলে তারপর একটা 21 হয়ে গেলেই তাহলে 420 চলে আসবে। সো কে ইকুয়াল টু কত? 20। তাহলে কি এরকম কতগুলো গ্রুপ পাওয়া যাবে? 20টা গ্রুপ পাওয়া যাবে। ঠিক যেমন এখানে 15 পর্যন্ত এসেছিলাম বলে 15 পর্যন্ত তাহলে গ্রুপ কতগুলো? 5টা গ্রুপ পাওয়া গেছে, তাই না? ওকে, ক্লিয়ার। তো নেক্সট স্টেপে আমরা চলে যাচ্ছি। দেখো নেক্সট স্টেপে আমরা কি বলবো, এরপর নাম্বার অফ গ্রুপ বললাম 20টা গ্রুপ হবে। এরপর টোটাল সাম অফ, একদম নাম্বার ওয়ান স্টেটমেন্ট ওয়ানে চলে যাও। স্টেটমেন্ট ওয়ানে কি বলেছে? দ্য সাম অফ দ্য টার্মস ইন দ্য লাস্ট গ্রুপ, ইন দ্য লাস্ট গ্রুপ ইচ। আচ্ছা, লাস্ট গ্রুপের সামটা কত তোমাকে জানতে চাওয়া হয়েছে। সাম অফ দ্য টার্মস ইন দ্য লাস্ট গ্রুপ। তো লাস্ট গ্রুপে কারা কারা থাকবে সেটা তোমাকে চিন্তা ভাবনা করতে হবে। লাস্ট গ্রুপে যদি বলো, তো এই কোশ্চেনটা এইবারে আসো। তো আমাদের এইভাবে যদি ডট ডট করে যেতে থাকলে লাস্ট টার্ম কত বললাম, এখান থেকে ডট ডট করে 210 তার স্কোয়ার। তো এর আগের টার্মটা যেটা হবে, মানে এটা তো 20th টার্ম, তাহলে 19th যে গ্রুপটা, টার্ম বলা ভুল, গ্রুপ, GROUP গ্রুপ, এটা 20th গ্রুপ, তাহলে 19th গ্রুপটা সেখানে টার্মগুলো কত সেটাও দেখতে হবে। মানে সাম অফ আপ টু 20th গ্রুপ, সেটা কি বলতে পারবে? যে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, এইভাবে ডট 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 210 তার স্কোয়ার বলতেই পারো। তো এটার ফর্মুলা আমরা বসিয়ে দিতে পারি। ওকে, নেক্সট পরেরটাতে আমি একদম পরে আবার পুরোটাকে মার্জ করে বলবো এটা। আর তার আগে পর্যন্ত যদি বলো যে সাম অফ, এটার ভ্যালু কত বলতে পারবে? দেখো আমরা কি জানি, উই নো যে স্কোয়ার সামের রুল কি? স্কোয়ার সামের রুল n ইন্টু n প্লাস ওয়ান প্লাস 2n প্লাস ওয়ান ডিভাইডেড বাই 6। তো এখানে যদি তুমি ভ্যালু বসাও, n এর ভ্যালু 210, n প্লাস ওয়ান মানে 211, প্লাস 2n মানে 220 প্লাস ওয়ান মানে 221 ডিভাইডেড বাই 6। এই ক্যালকুলেশনটা তুমি যদি করো তাহলে তুমি একটা নাম্বার পাবে, ভ্যালু পাবে। সেই ভ্যালুটা আমি আর এখানে বসাচ্ছি না, যা আসবে সেটা। এরপরে সাম আপ টু 90th গ্রুপ, সাম অফ আপ টু 90th গ্রুপ, 19তম গ্রুপ পর্যন্ত সাম। এখন 19তম গ্রুপ পর্যন্ত সাম যদি ফাইন্ড আউট করতে হয়, তোমাকে প্রথম দেখতে হবে এই 19তম যে সংখ্যাটা তার লাস্ট টার্মটা কি রয়েছে। তার জন্য কিভাবে বুঝবে? দেখো, তোমাকে বলতে হবে সেক্ষেত্রে যে আমরা কি জানি, যদি 19তম সংখ্যার শেষে ধরে নাও আমরা পি ধরে রয়েছি, তাহলে পি ইন্টু পি প্লাস ওয়ান ডিভাইডেড বাই 2, এটা ইকুয়াল টুই আমাদের যে ভ্যালুটা, পি এর ভ্যালুটা কত?
19। তো পি এর ভ্যালু যদি 19 বসিয়ে দাও তাহলে কি আসবে দেখো, 19 ইন্টু 19 প্লাস 1। ওকে, তো দ্যাট ইজ ইকুয়াল টু আমরা কত পেয়ে যাচ্ছি দেখো, 19 ইন্টু 20, আচ্ছা সরি ডিভাইডেড বাই 2টা দাও, ডিভাইডেড বাই 2 তাহলে 10, মানে লাস্ট টার্মটা কত আসবে 190। অর্থাৎ আমরা প্রথমটা 1 স্কোয়ার, নেক্সট ঘরে 2 স্কোয়ার, 3 স্কোয়ার, নেক্সট বক্সে 4 স্কোয়ার, 5 স্কোয়ার, 6 স্কোয়ার, এইভাবে যেতে যেতে আমাদের যদি 19th গ্রুপটা হবে সেখানে যাই সংখ্যা থাক না কেন, অনেক সংখ্যা থাকবে, তার মধ্যে লাস্ট টার্মটা হবে 190 স্কোয়ার। নেক্সট আবার গ্রুপ শুরু হবে 191 স্কোয়ার, ডট এইভাবে চলতে থাকবে, কন্টিনিউ হতে থাকবে, কত দূর পর্যন্ত গিয়ে শেষ হবে 210, 210 পর্যন্ত গিয়ে শেষ হবে, তার স্কোয়ার। এটা 20th গ্রুপ। তার মানে আমরা একদম লাস্ট টার্ম পর্যন্ত আমরা সাম নিয়েছি, এখন এখান পর্যন্ত সাম নিয়ে মাইনাস করতে হবে। তো এখন আমরা যেটা বললাম সাম অফ আপ টু 20th গ্রুপ, এবারে সাম অফ আপ টু 19th গ্রুপ, তাহলে সাম অফ আপ টু 19th গ্রুপ দ্যাট ইজ ইকুয়াল টু n এর ভ্যালু 190 ইন্টু 191 ইন্টু 190 ইন্টু 2 করলে কত হবে 380381 ডিভাইডেড বাই 6। ওকে, এখন এই দুটোকে মাইনাস করতে হবে, তাই না? তাহলে সাম অফ লাস্ট গ্রুপ মানে 191 স্কোয়ার টু 210 স্কোয়ার, এখান পর্যন্ত সাম কত হয়ে যাবে দেখো, এই আগেরটা যেটা বের করে রেখেছি এটা মাইনাস এটা, তো কত বলতে পারো 210, 211, 421, 210, 211, 421 ডিভাইডেড বাই 6 মাইনাস অফ দিস, একদম ডাইরেক্ট মাইনাস করে দিলাম 191 ইন্টু 381। এটা তো ক্যালকুলেশন করা তো একটু ডিফিকাল্ট হয়েই যাবে, তবু আমরা যদি একটু ট্রাই করতে থাকি, ট্রাই যদি করি, দেখো আমি একটা হিন্টস দিচ্ছি, ঠিক আছে, যে এটার যে কোশ্চেনটাতে যেটা দেওয়া রয়েছে আমাদেরকে তো আরও চেক করতে হবে যে সাম অফ দ্য লাস্ট টার্ম 804660, তার মানে এটা সমান সমানই কত হতে পারে, এটা সমান সমানই যে নাম্বারটা বললাম যে 4660 বললাম 4660, তো এটা আসবে। তার মধ্যে দেখো এই যে জিরোটা তুমি এই যে 210 আর এই 210-এর সঙ্গে ক্যান্সেল করে দাও, মানে লাস্ট ডিজিটটা আমরা চেক করব। তো লাস্ট ডিজিট যদি চেক করো এখানে 1 ইন্টু 1 ইন্টু 1, এখানেও 9 ইন্টু 1 ইন্টু 1, তার মানে এখানে 1 থেকে -9, ওকে, 1 থেকে -9 করছে মানে কত -8, -8 মানে কি +10 করে নাও 2, তো লাস্ট ডিজিট এখানে 2 আসছে। ওকে, তো এই ক্যালকুলেশনটা করলে এটার লাস্ট ডিজিট 2 আসছে, কিন্তু এই 6-এর সঙ্গে 6 মাল্টিপল করলে কত আসছে লাস্ট ডিজিট 6 আসছে। তাহলে নিশ্চয়ই লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড কখনোই হতে পারে না। আমি আবার রিপিট করছি এই জায়গাটা, এখানটা খুব ইম্পর্টেন্ট, খুব মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই ধরনের কোশ্চেন কি বলা হয়েছে, বলা হচ্ছে আমি ক্যালকুলেশন ফাঁকি দেবো, এক কথায় আমি ক্যালকুলেশন কিভাবে অ্যাভয়েড করব, আমি আবার নেক্সট লাইনেই নোট করছি। দেখো 21 ইন্টু 211 ইন্টু 241, সরি 421, মাইনাস অফ এখানে যে ভ্যালু রয়েছে 19 ইন্টু 191 ইন্টু 381, ওকে, দ্যাট ইজ ইকুয়াল টু, এটাকে 6 দিয়ে ডিভাইড করলে দ্যাট ইজ ইকুয়াল টু যে আনসারটা দেওয়া রয়েছে সেটাই, যেটা আনসার দেওয়া রয়েছে মানে কত, কোশ্চেনের স্টেটমেন্ট 1 যদি চেক করি 804660, জিরোটা তো আমরা এমনি নর্মাল সব জায়গা থেকে ক্যান্সেল করেছি, তো এটা, তার মানে আমরা লাস্ট ডিজিট চেক করছি, লাস্ট ডিজিট চেক আমরা কি করব, 21 ইন্টু 211 ইন্টু 421
মাইনাস অফ 19 ইন্টু 191 ইন্টু 381, এটাকে মাইনাস করলে মাল্টিপল করে মাইনাস করলে যা হবে 6 ইন্টু 80466 মাল্টিপল করলে তাই হবে। তো এখানে লাস্ট ডিজিটগুলোকে যদি চেক করো 111 মাল্টিপল করলে কি হবে, জাস্ট হাইলাইট পার্ট, তাহলে 1 হয়ে গেল, তাই না? মাইনাস এখানে 9 ইন্টু 1 ইন্টু 1, তাহলে লাস্ট ডিজিট কত হয়ে যায়, 9 হয়ে যায়। তাহলে এখানে লেফট হ্যান্ড সাইডে LHSটাই আমরা চেক করছি, সেখানে -8। এখন দেখো -8 থাকা মানে সেই ওপরে যদি শূন্য থাকে আর নিচে 8 থাকে, মাইনাস করতে গেলে তোমরা কি বলো, -8 তো আর বসাও না, লাস্ট ডিজিট সেই 8 ক্যারি নাও 1 মানে 8 9 10 2 বলো না, তাহলে লাস্ট ডিজিট এখানে কি হয়ে গেল, এখানে সেই জন্য আমরা +10 করে দিয়ে আমরা বলি 2। যখন মাইনাস দিয়ে আসবে মনে রাখবে লাস্ট ডিজিট চেক করার জন্য +10 করতে হয়। তো LHS এর লাস্ট ডিজিট বা ইউনিট ডিজিট হয়ে গেল 2। আর RHS এর যদি বলি, তো লাস্ট ডিজিট এখানে 6, এখানে 6, তো 6 ইন্টু 6 করলে কত হয়, 6 হয়। তো এখানে তো কখনোই LHS এর ইউনিট ডিজিট আর RHS এর ইউনিট ডিজিট কখনোই ইকুয়াল হচ্ছে না। সেই জন্য তুমি বলতে পারো যে অপশন 1টা, স্টেটমেন্ট 1 যেটা দেওয়া রয়েছে, যে এটার সাম অফ দ্য টার্ম অফ দ্য লাস্ট গ্রুপ ইজ দিস, এটা কখনোই ঠিক না, স্টেটমেন্ট 1 ক্যান্সেল হয়ে গেল। দেয়ার আর 20 গ্রুপ ইন অল, ইয়েস, টোটাল কে এর ভ্যালু কত এসেছিল, 20টাই, তার মানে স্টেটমেন্ট 2টা কারেক্ট। দ্য সাম অফ দ্য অল টার্মস টিল দ্য লাস্ট বাট ওয়ান গ্রুপ ইজ দিস, এটা তো খুব কঠিন কাজ দিয়ে দিল আবার লাস্টেরটা, সাম অফ অল টার্মস। ওকে, তো চলো এটা চেক করতে হবে এখন। তার মানে সাম অফ অল টার্মস বলেছে মানে কোনটা বলেছে দেখো, সাম অফ অপশন 3, চলো ওটা ক্যালকুলেশন, লাস্ট পার্টের ক্যালকুলেশনটা করেই ফেলো, কিছু এই পার্টটা, সাম অফ অল টার্মস টিল দ্য লাস্ট বাট ওয়ান গ্রুপ ইচ। ওকে, তো টিল দ্য লাস্ট, তো এখানে এই যে সাম অফ আপ টু 19 গ্রুপ, এইখান পর্যন্ত ক্যালকুলেশনটা তোমাকে করতে হবে, মানে আমাকে এই যে এটার ভ্যালু তোমাকে ফাইন্ড আউট করতে হবে, আলটিমেট এটার ভ্যালু কত তোমাকে জানতে চাইছি। এটার ভ্যালু কত দেয়া রয়েছে, কত গিভেন দেয়া রয়েছে, গিভেন ডেটাটা যদি দেখো 2304415, তো চলো ওটা আমি আবার একটা লাইন নোট করতে পারছি। ওকে, কোশ্চেনগুলো একটা স্লাইডের মধ্যে এলে খুবই ভালো হতো, যাই হোক চলো আমরা ডেটাগুলোকে একটু নোট করে নিই। তো আপ টু 19 পর্যন্ত বা 190 পর্যন্ত যদি সাম বলতে চাও, সেক্ষেত্রে কি হয়ে গেল, 190 ইন্টু 191 ইন্টু 381 ছিল, ডিভাইডেড বাই 6 ছিল। ওকে, তো এটার ক্যালকুলেশন যদি করো এটার ভ্যালু কত হবে দেখো, তো 6 দিয়ে কোনটা ক্যান্সেলেশন যাবে দেখো, 9, এটা 3 দিয়ে যাবে, 3 1 যা, আর 17 যাবে, এটা 2 চলে গেল, আর কোনটা যাবে, এটা চলে যাবে। তো 19 যদি বলো তাহলে কত আসবে, 95। ওকে, তো এই প্রোডাক্টটা যদি করো, মাল্টিপিলটা যদি করো, দেখো 5 1 যা 5, আর 5 সাথে 35, লাস্ট ডিজিট 5 হচ্ছে, আর এখানে ডেটাতে যেটা দেওয়া রয়েছে সেটা একটু নোট করবো, 2304415, 2304415। আচ্ছা, এটা আমি মাল্টিপল করে দেখবো না, আমি শুধু সাম অফ ডিজিট চেক করবো। দেখো লাস্ট ডিজিট মিলে যাচ্ছে, লাস্ট ডিজিট যদি চেক করি সেক্ষেত্রে 5 ইন্টু 1 ইন্টু 7, দ্যাট ইজ ইকাল টু 35, মানে লাস্ট ডিজিট 5, এটা ম্যাচ করছে। এরপর সাম অফ ডিজিট চেক করবো, যদি দুটো মিলে যায় তাহলে আর মাল্টিপল করবো না, আমরা ডাইরেক্ট আনসার করে দেবো। তো সাম অফ ডিজিট যদি করো 95 মানে কত, 5 ইন্টু 919 মানে কত, 2 ইন্টু 271 মানে কত, 1, তাই না? তাহলে এটা মাল্টিপল করলে 5 2 যা 10, মানে সাম অফ ডিজিট কত হয়ে গেল, 1 + 0 1 হয়ে গেল। তো এইখানে অপশন যেটা রয়েছে, বা অপশন না, যে ভ্যালুটা দেওয়া রয়েছে সেখানে সাম অফ ডিজিট যদি চেক করতে থাকি, দেখো 5 4 যা 9 হয়ে গেল। আচ্ছা, 3 4 5, 5
4 যা 9 হয়ে গেল। তাহলে এখানে 1 আর 0 মানে এখানেও সাম অফ ডিজিট কিন্তু 1 হচ্ছে। দেখো লাস্ট ডিজিট ম্যাচ করে যাচ্ছে, সাম অফ ডিজিট ম্যাচ করে যাচ্ছে। তো এর থেকে টাফ কোশ্চেন দেবে বলে আমার মনে হয় না, যে ওইটা গুণ করেই তারপরে তোমাকে আনসার এটা চাইছে না। তাহলে তুমি বলে দিতে পারো যে হ্যাঁ এটা অবশ্যই ম্যাচ করবে। তাহলে স্টেটমেন্ট 1টা রং হলো, স্টেটমেন্ট 2 কারেক্ট, স্টেটমেন্ট 3 কারেক্ট। তাহলে এখানে বলতে পারো স্টেটমেন্ট 1 অ্যান্ড 2 বোথ কারেক্ট, এটা অপশনটা ভুল হয়ে গেল। অল 3 স্টেটমেন্ট আর কারেক্ট, এটাও ভুল হয়ে গেল। অনলি স্টেটমেন্ট 2 কারেক্ট, এটাও ভুল হয়ে গেল। স্টেটমেন্ট 2 অ্যান্ড 3 বোথ কারেক্ট, বাট স্টেটমেন্ট 1 ইজ ইনকারেক্ট। অপশন 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইজ ইট ক্লিয়ার? প্রত্যেকে বুঝতে পেরেছো কি বলা হলো আলটিমেট কোশ্চেনটাতে? খুব খুব ইম্পর্টেন্ট কোশ্চেন বলতে পারো। ইম্পর্টেন্ট মানে ইন জেনারেল যে কোনো এক্সামের জন্য ইম্পর্টেন্ট না, কারণ এই ধরনের কোশ্চেন এক্সামে আসেই না। যেটা আসে আজকের শুরুতেই, আমরা ক্লাসের শুরুতেই বলেছি এই পেপারটা কিসের পেপার নিয়ে ডিসকাস করছি, যে আইবি ইন্টেলিজেন্স ব্যুরো 2024 এর কোশ্চেন প্র্যাকটিস করা হচ্ছে। তো সেখানে যে সমস্ত কোশ্চেনগুলো এসেছে সেই কোশ্চেনের টাইপটা শুধু দেখে নাও। এখন রিসেন্ট এক্সামের ফর্ম ফিল আপ হয়েছে, আবার বলছি। তো তোমাদের কাজ হবে এই সমস্ত কোশ্চেন তোমরা পারবে না এরকম ব্যাপার না, একই কনসেপ্টের কোশ্চেন, শুধুমাত্র একটু প্র্যাকটিস আর হাতের স্পিডটাকে গ্রো আপ করতে হবে, ঠিক আছে? তাহলেই তোমরা আনসার পেরে যাবে। তোমরা জাস্ট পরের কোশ্চেনটা হোমওয়ার্ক হিসেবে দেওয়া থাকছে, কোশ্চেন নাম্বার 12 আমরা নেক্সট দিনের ক্লাসেই সলভ করব। 12 15 পর্যন্ত আমি হোমওয়ার্ক দিয়ে দিলাম, একটু ট্রাই করো প্রত্যেকে। 13 অ্যান্ড নেক্সট ওয়ান 14 হোমওয়ার্ক থাকবে, অ্যান্ড লাস্ট ওয়ান 15, কোশ্চেন নাম্বার 15, এটাও তোমাদের হোমওয়ার্ক। প্রত্যেকটা কোশ্চেনই এখানে সোজা সোজা দেওয়া রয়েছে। তো প্রত্যেকে এই 15 পর্যন্ত হোমওয়ার্ক তোমরা করবে এবং কমেন্ট সেকশানে কমেন্ট করে আনসার দেবে। যদি তোমরা যখন ভিডিওটা দেখবে তখনও কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো, ওকে? তো যদি কারো কোনো কোশ্চেন বা কোয়ারিজ থাকে অবশ্যই বলতে পারো। আর আদারওয়াইজ থ্যাংক ইউ অল অফ ইউ অ্যান্ড গুড নাইট, সবাই ভালো থেকো। স্যার 12 এরটা একটা দেখান। ওকে 12 এরটা আমি দেখিয়ে দিচ্ছি, ওকে। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 12 থেকে পরেরটা। কোশ্চেন নাম্বার 12 13। ওকে স্যার। ওকে ওকে, থ্যাংক ইউ অল অফ ইউ অ্যান্ড গুড নাইট সবাই। ওকে।